হ্যালো বন্ধুরা, আমার ভাইয়া আমাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসতেন এবং আমিও তার খুব কাছাকাছি ছিলাম। আমি মা-বাবার চেয়ে তার সাথে বেশি লেগে থাকতাম। ধীরে ধীরে আমি বড় হতে থাকলাম এবং আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। সেই সময় আমি নতুন যৌবনে পা রাখছিলাম এবং আমার বান্ধবীদের কাছ থেকে পুরুষ ও নারীর সম্পর্কে নতুন নতুন কথা শুনছিলাম। ভাইয়ার সাথে আমার বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আমি তার সাথে সব কথা শেয়ার করতাম এবং তার সাথে কথা বলে আমি অনেক শান্তি পেতাম। এক রাতের কথা, মা-বাবা বাড়িতে ছিলেন না। ভাইয়ার মাথায় খুব তীব্র ব্যথা হচ্ছিল। তিনি আমাকে বললেন, কাজল, একটু চা বানিয়ে আমার রুমে নিয়ে আসো। আমি দ্রুত চা বানিয়ে ভাইয়ার রুমে নিয়ে গেলাম। ভাইয়া চা সাইড টেবিলে রাখতে বললেন। আমি চা টেবিলে রেখে ফিরে যাচ্ছিলাম, তখনই ভাইয়া আমাকে ধরে ফেললেন এবং বললেন, আজ বাড়িতে কেউ নেই, তোমার নিজের রুমে ভয় লাগবে। তাই আজ আমার কাছেই শুয়ে থাকো। আমি তোমাকে একটি ভিডিও দেখাব। ভাইয়া আমাকে তার পাশে শুয়ে থাকতে বললেন। আমি তার পাশে শুয়ে পড়লাম। ভাইয়া আমাকে ভিডিও দেখাতে লাগলেন। সেই ভিডিও দেখে আমার ভেতর হঠাৎ অস্থিরতা তৈরি হল। তারপর ভাইয়া আমাকে বললেন, এখন আমরা দুজন মিলে এমন করব। চলো বন্ধুরা, আমি শুরু থেকে বলি কি হয়েছে। আমার নাম কাজল, আমি ১৯ বছর বয়সী। আমি এইমাত্র ১২তম শ্রেণী পাস করেছি। আমার পড়াশোনার সম্পর্কে অনেক শখ ছিল, কিন্তু আমার বাবা আমার পড়াশোনার বিরোধী ছিলেন। আমি মা এবং ভাইয়াকে বললাম যে আমি আরও পড়তে চাই, তাই দয়া করে আপনারা দুজনই আমাকে সাহায্য করুন এবং বাবাকে রাজি করান। মা তার পক্ষ থেকে অনেক চেষ্টা করলেন, কিন্তু বাবা রাজি হচ্ছিলেন না। তার কথা ছিল যে আজকাল কলেজে পড়াশোনা কম এবং প্রেমের সম্পর্ক বেশি চলে। তখন আমার ভাইয়া বাবাকে বোঝালেন এবং আমার গ্যারান্টি নিলেন যে আমি এমন কিছু করব না এবং শুধু পড়াশোনায় মন দেব। তখন বাবা রাজি হয়ে ভাইয়াকে বললেন, আজ থেকে কাজলের দায়িত্ব তোমার। যদি সে কোনো ভুল করে, তবে এই বাড়ি এবং পরিবারের ইজ্জতে দাগ লাগবে এবং কাজলের পাশাপাশি তোমারও খারাপ হবে। ভাইয়া বাবাকে বললেন, বাবা, চিন্তা করো না, আমি কাজলের প্রতিটি কাজের উপর নজর রাখব। সেই সময় আমি জানতাম না ভাইয়ার মনে কি চলছিল এবং তিনি কেন আমার এত পক্ষ নিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার ছিল যে আমি কখনো ভাবিনি যে আমি এবং ভাইয়ার বন্ধুত্ব এতদূর যাবে। কিছুদিনের মধ্যেই ভাইয়া আমার সাথে গিয়ে আমার কলেজে ভর্তি করিয়ে দিলেন। শুরুতে আমি খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম এবং কলেজে কারো সাথে বেশি মিশতাম না। কলেজে যা হতো সব আমি রাতে ভাইয়াকে বলতাম। ভাইয়াও আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলেন এবং আমার মনে হচ্ছিল যে তিনি আমাকে কিছুটা অদ্ভুত দৃষ্টিতে দেখেন। ভাইয়া গ্রামে থাকতেন এবং চাকরির সূত্রে আমাদের বাড়িতেই থাকতেন। তারপর কলেজে আমার একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেল। তার সাথে বন্ধুত্ব করার পর আমার জীবন বদলে যেতে লাগল। সে আমাকে বলল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং একদিন সে আমাকে তার বাগদত্তার সাথে পরিচয় করিয়ে দিল। আমার বান্ধবী আমাকে বলল যে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে এবং এখন তারা দুজনেই একে অপরের সাথে সব সীমা অতিক্রম করে ফেলেছে। তারপর আমি আমার বান্ধবীর কাছ থেকে সেই সব জানার চেষ্টা করতে লাগলাম যা সম্ভবত আমার বয়সে জানা উচিত ছিল না। আমার বয়স এমন ছিল যে আমি এই কথা জানার পর সহজেই ভুল পথে চলে যেতাম এবং তারপর ঠিক তাই হতে লাগল। আমিও সেই সব বিষয়ের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। আমার কোনো ছেলের সাথে বন্ধুত্ব ছিল না, তাই যখনই আমি এমন কথা ভাবতাম, আমার মাথায় ভাইয়ার ছবি ভেসে উঠত। কিন্তু ভাইয়ার আচরণ এবং তার কথা আমার চিন্তাকে আরও উস্কে দিত। যদিও আমি তখনও ভাইয়ার মনের কথা বুঝতে পারিনি। কখনো কখনো আমার মনে হতো যে সম্ভবত সেও আমার সম্পর্কে এমনই ভাবত। কিন্তু কখনো কখনো তার আচরণ আমার প্রতি খুব কঠিন হয়ে যেত। তিনি আমাকে মনে করিয়ে দিতেন যে আমার বাবা কতটা কঠোর এবং যদি আমি কোনো ভুল করি, তবে আমার পাশাপাশি তারও খারাপ হবে। তার এই কথা শুনে আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। কিন্তু বলে না যে যৌবন অন্ধ হয়। যৌবন এমনই, যেমন শীতে আগুন জ্বললে হাত গরম করেই নেওয়া হয়। আমি যে কলেজে যেতাম, আবার সেখানেই সেইসব কথা শুনতে পেতাম। তারপর আমি কলেজ থেকে বাড়ি এসে আমার বন্ধুদের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকতাম। সেদিন আমার ভাইয়া চাকরি থেকে বাড়ি ফিরে এসে বসে বললেন, কি ভাবছ কাজল? আমি গভীরভাবে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, ভাইয়া, তুমি জানো আমার বান্ধবী আজ আমাকে কি বলেছে? প্রতিবারের মতো আজও আমি ভাইয়ার সাথে আমার মনের কথা শেয়ার করতে লাগলাম। আমার অভ্যাস ছিল যে আমি আমার সব কথা ভাইয়াকে বলতাম, তা যে কোনো বিষয় হোক না কেন। ভাইয়া আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললেন, হ্যাঁ বলো, কি বলতে চাও? তোমার বন্ধু তোমাকে কি বলেছে? আমি বললাম, আমার বন্ধু আমাকে বলছিল যে ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও আছে যেখানে সব ধরনের মশলা পাওয়া যায়।
তাই আমি বলছিলাম যে আপনার কাছেও তো মোবাইল আছে এবং নেটের প্যাকেজও লাগানো আছে। আপনি নিশ্চয়ই সেই ভিডিওগুলো দেখেছেন। তাহলে আমরা দুজন মিলে ভিডিও দেখে এনজয় করি না কেন? আমি এই কথা বলার সময় আমার মুখ ভাইয়ার কাছাকাছি এনে ফিসফিস করে বললাম। তিনি ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার মনে হলো তিনি আমাকে ভালো করে ডাকবেন। কিন্তু হঠাৎ তিনি আমাকে খুব গভীরভাবে দেখলেন এবং মনে মনে কিছু সিদ্ধান্ত নিলেন, তারপর হাসলেন এবং ফিসফিস করে বললেন, দেখো কাজল, এমন কথা তোমার বাবার সামনে বলো না। না হলে তোমার বাবা তোমার তো বেহাল করবেই, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ আমি তোমার দায়িত্ব নিয়েছি। তাহলে আমার থাকার সমস্যা হয়ে যাবে। আর ভিডিও দেখার কথা হলে তুমি রাতের বেলা আমার রুমে চলে আসবে। আমি তোমাকে সব ধরনের ভিডিও দেখিয়ে দেব। ভাইয়ার চোখে এক চমকদার শারীরিক অসুস্থতা ছিল যা আমি তখন বুঝতে পারিনি। এরপর ভাইয়া তার রুমে চলে গেলেন এবং আমি পড়াশোনা করতে বসলাম। কিন্তু আমার মন পড়ায় লাগছিল না, শুধু রাতের কথা ভাবছিলাম। তবে পড়াশোনা করাও জরুরি ছিল, কারণ পড়াশোনার ব্যাপারে ভাইয়া খুবই কঠোর ছিলেন। তিনি আমাকে বলতেন, সবার আগে তোমার পড়াশোনা, বাকি মজা পড়ে। তার কথা ছিল যে যদি আমি পড়াশোনায় ভালো থাকি, তাহলে আমার বাবাও বুঝবেন এবং আমার স্বাধীনতার দরজা খুলে যাবে। তার এই কথা আমারও খুব ভালো লাগত। তাই আমি মন থেকে সব কথা সরিয়ে মন দিয়ে কলেজের কাজ করতে বসলাম এবং দ্রুত সব কাজ শেষ করলাম। রাত যত ঘনিয়ে আসছিল আমার মনেও তোলপাড় হচ্ছিল। যখন আমি সব কাজ থেকে মুক্ত হলাম, তখন রাতে আরাম করে ভাইয়ার রুমে চলে গেলাম। আমি যখন রুমে ঢুকলাম, ভাইয়া মেয়েদের ম্যাগাজিন দেখছিলেন। আমাকে দেখে তিনি হাসলেন এবং ম্যাগাজিনটা লুকিয়ে ফেললেন। শীতের মৌসুম চলছিল এবং দিন দিন ঠান্ডা বাড়ছিল। আজ রাতটা ছিল খুব ঠান্ডা, তাই আমি গিয়েই ভাইয়ার বিছানায় গিয়েও ঢুকে পড়লাম এবং তার পাশে ঘেঁষে বসে বললাম, আমাকে দ্রুত সেই ভিডিওগুলো দেখিয়ে দিন, না হলে বাবা আসার সময় হয়ে যাবে। তবে সময় নষ্ট না করে আমি ভিডিও দেখতে শুরু করলাম। ভিডিও দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। কিন্তু হঠাৎ, কখনো কখনো আমি কিছু ভিডিও দেখছি কিনা, বাবার আচমকা আমার রুমে চলে এলেন। বাবা কঠোর স্বরে বললেন, এত রাতে ভাইয়ের রুমে কি করছ? চলে যাও তোমার রুমে। বাবা খুব কঠোর স্বভাবের ছিলেন এবং আমি তাকে খুব ভয় পেতাম। তাই তিনি যেই বললেন, আমি সব ভুলে গিয়ে তাড়াতাড়ি আমার রুমে চলে এলাম। আমি ভেবেছিলাম, বাবা ভাইয়ার রুম থেকে বেরিয়ে তার রুমে গেলেই আমি আবার ভাইয়ার রুমে চলে যাব। কিন্তু সেই রাতে বাবার ভাইয়ার সাথে জরুরি কাজ ছিল, তাই তিনি অনেকক্ষণ ভাইয়ার রুমেই বসে রইলেন। আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম এবং বুঝতেই পারলাম না বাবা কখন ভাইয়ার রুম থেকে বেরিয়েছেন। পরের দিন কলেজ থেকে ফিরে আমি অধীর আগ্রহে রাতের অপেক্ষা করতে লাগলাম। আমি কিছু ভিডিও দেখে ফেলেছিলাম এবং সেগুলো দেখার ইচ্ছা আমাকে অস্থির করে তুলছিল। যখন সময় হলো, আমি ভাইয়ার রুমে ভিডিও দেখতে গেলাম। কিন্তু ভাইয়া বললেন, আমি এখন অফিসের কাজ শেষ করি, তারপর তুমি একটু পরে আসবে। আমি তোমাকে ভিডিও দেখিয়ে দেব। আমি সকাল থেকেই ভিডিও দেখার জন্য ব্যাকুল ছিলাম, তাই ভাইয়ার উপর একটু রাগ করে ফিরে বসলাম। ঠিক তখনই আমার মোবাইলে একটি নতুন নম্বর থেকে মেসেজ এল। সে একটি ছবি পাঠিয়েছিল এবং সেটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি ছবিটা দেখছিলাম কিনা, সেই লোকটি মেসেজ করা শুরু করল। সে খুব রোমান্টিকভাবে কথা বলছিল। আমি আগে থেকেই উত্তেজিত ছিলাম, তাই আমিও সেইভাবে জবাব দিতে লাগলাম। এরপর মনে হলো এই কথা ভাইয়াকে বলা উচিত। আমি তাড়াতাড়ি ভাইয়ার রুমে গেলাম, কিন্তু তার দরজা বন্ধ ছিল। তাই আমি ফিরে আমার রুমে এলাম এবং সেই অচেনা ছেলের সাথে কথা বলতে লাগলাম। আমি তাকে বললাম যে আমি তাকে দেখতে চাই এবং ভিডিও কল করতে বললাম, কিন্তু সে ছেলে রাজি হল না। এদিকে আমি লক্ষ্য করলাম যে ভাইয়া তার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরের ছাদের দিকে যাচ্ছেন। তার হাতে মোবাইল ছিল। আমি অবাক হলাম যে তিনি রাতের এই সময় ছাদে কেন যাচ্ছেন। রাত 12টা বাজে আর আমার ঘুমও আসছে না। আমার মনে সন্দেহ জাগল যে না জানি ভাইয়াই আমাকে নতুন নম্বর থেকে মেসেজ করছেন। যাই হোক, আমি এই ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম এবং একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে ভাইয়া আমার সাথে ছিলেন এবং আমাকে কিছু কাজ করতে বলছিলেন। এমন সময় হঠাৎ আমার চোখ খুলে গেল। সকাল হয়ে গেছে আর আমি দেখলাম ভাইয়ার মেজাজ খুব ভালো। তিনি আমার সাথে হেসে কথা বলছিলেন। এর আগে আমি কলেজে পায়ে হেঁটে যেতাম, কিন্তু সেই দিন দাদা বললেন, আজ আমি তোমাকে আমার বাইকে করে কলেজে ছেড়ে দেব। আমি তার সাথে রওনা দিলাম। কলেজ শেষ হতেই গেট থেকে বেরিয়ে দেখলাম দাদা আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছেন। সেই দিন আমি খুব মনখারাপ ছিলাম, কারণ আমার সখী আমার উপর রাগ করেছিল। আমাদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া হয়েছিল।
পথে দাদা আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে আমি বললাম যে আমার সখীর সাথে ঝগড়া হয়েছে এবং আমার মন খুব খারাপ। দাদা বললেন, চলো তোমার মন ভালো করি কে বলে তিনি বাইক একটি বিরিয়ানির দোকানে থামালেন। তিনি জানতেন যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি। আমরা দুজন সেখানে বসে বিরিয়ানি খেলাম এবং কোল্ড ড্রিঙ্কও পান করলাম। দাদা সেখানেও আমাকে হাসানোর চেষ্টা করছিলেন। এরপর আমরা বাড়ি ফিরে এলাম। সেই দিন বাড়িতে মা বাবা ছিলেন না, সম্ভবত কোনো আত্মীয়ের বিবাহে গিয়েছিলেন। বাড়ি এসে দাদা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে আবার সেই ভিডিও দেখতে বললে না কেন? আমি উত্তর দিলাম, আমি তো আগেই দেখে ফেলেছি। এ কথা শুনে দাদা চমকে গেলেন এবং আমার দিকে তাকালেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে দেখলে? তোমার কাছে তো শুধু ভয়েস প্যাকেজ আছে। আমি বললাম, আমার একটি নতুন বন্ধু হয়েছে, সে পাঠিয়েছিল। আমি রাতে আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন। এ কথা শুনে দাদা গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বললেন, তুমি যাও এবং কাপড় বদলে এসো। আমি আমার ঘরে গিয়ে কাপড় বদলে ফিরে আসার পর দেখলাম দাদা আমার মোবাইলে কিছু খুঁজছেন। আমাকে দেখে তিনি মোবাইল টেবিলে রেখে দিলেন। তারপর আমরা দুজন একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার সময় আমি দাদার দিকে তাকালে মনে হচ্ছিল তিনি আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছেন। আমার মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। আমি মনে মনে ভাবতে লাগলাম, দাদা, এখনই বলে দাও না, আমি তোমাকে মানা করব না। এমন সময় আমার নজর দাদার মোবাইলে পড়ল। আমি আজও সেই অজানা ছেলের মেসেজের অপেক্ষায় ছিলাম, কিন্তু সে এখনও আমাকে মেসেজ করেনি। দাদাও কিছু বলতে হিচকিচ করছিলেন। এমন সময় আমি মোবাইল তুলে নিলাম এবং নিজেই সেই নম্বরে মেসেজ করতে শুরু করলাম। কিন্তু দাদা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিলেন। আমার মনে হল সম্ভবত তার ঈর্ষা হচ্ছে। দাদা বললেন, খাবার সময় মোবাইল ব্যবহার করা ভালো অভ্যাস নয়। তাই মোবাইল আমাকে দাও। বলে তিনি আমার মোবাইল তার কাছে রেখে দিলেন। আমি দ্রুত খাবার শেষ করে দাদাকে বললাম, এখন তো আমার মোবাইল ফেরত দাও। দাদা বললেন, দেব, কিন্তু আগে তুমি বাসনপত্র গুছিয়ে আমার ঘরে এসো। আমি খুশি হলাম, মনে হলো ঈর্ষার বসে আজ দাদা আমার ইচ্ছা পূরণ করবেন। আমি দ্রুত বাসনপত্র গুছিয়ে কলেজের কাজও শেষ করলাম। রাত 11টায় যখন আমি দাদার ঘরে গেলাম এবং বললাম, এখন তো আমার মোবাইল ফেরত দাও, আমার সেই বন্ধুর সাথে কথা বলতে হবে। দাদা বললেন, আমার মাথায় খুব তীব্র ব্যথা হচ্ছে। যাও, আগে আমার জন্য এক কাপ ভালো চা বানিয়ে আনো। আমি চা বানাতে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি চা নিয়ে ঘরে এলাম এবং চা টেবিলে রেখে দিলাম। আমি ফিরে যেতে যেতেই দাদা আমার বাহু ধরে বললেন, আজ রাত তুমি আমার ঘরেই থাকবে। আমি নিঃশব্দে তার দিকে তাকালাম, কারণ আজ রাতে আমার সেই ছেলের সাথে ভিডিও কল করতে হবে। আমি ইচ্ছাকৃতভাবে দাদাকে বললাম, আমি আমার ঘরে যাব এবং আমার বাহু ছাড়িয়ে ঘর থেকে বেরোতে গেলাম। কিন্তু দাদা আমাকে থামালেন এবং কঠোর স্বরে বললেন, আমি যা বলেছি তাই করো। তিনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি ভয়ে শুয়ে পড়লাম। তারপর সারারাত ধরে দাদা আমার সাথে যা করলেন তা আমি কখনো ভাবতেও পারিনি। তিনি অনেকক্ষণ ধরে আমার মোবাইল ব্যবহার করলেন এবং আমাকে ঘুমাতেও দিলেন না। রাত 12টায় তিনি আমাকে বললেন, তুমি কি দেখতে চাও যে সেই ছেলেকে, যে তোমাকে ভিডিও কল এবং ছবি পাঠায়? ভাইয়ের কথায় আমি খুব খুশি হলাম এবং বললাম, হ্যাঁ, আমি দেখতে চাই। ভাইয়া আমার হাতে মোবাইল দিলেন এবং বললেন, দেখো এটা। তার ছবি দেখে আমার হুঁশ উড়ে গেল, কারণ ওই ছেলেটি আমার বন্ধুর বাগদত্তা ছিল। আমি ফেটে যাওয়া চোখে ভাইয়ার দিকে তাকাতে লাগলাম। আমার চোখ থেকে অশ্রু বেরিয়ে পড়ল। তারপর ভাইয়া বলতে শুরু করলেন, যখন তুমি আমাকে এই ছেলেটির সম্পর্কে বলেছিলে, তখনই আমি বুঝে গিয়েছিলাম যে কেউ তোমাকে বোকা বানাচ্ছে। এই জন্য আমি তোমার মোবাইল থেকে ওই ছেলেটির সাথে কথা বলা শুরু করেছিলাম। সে তোমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাচ্ছিল। যদি আমি তাকে ভয় দেখিয়ে ধমকাতাম না, তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে এবং আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে যেতে। তোমার বাবা তোমার এবং আমার উপর যে প্রভাব ফেলেন তা আলাদা। তোমার বয়স ভালো জিনিস শেখার। এমন খারাপ কথা এবং কাজ থেকে নিজেকে দূরে রাখো। যখন তুমি আমার সাথে এমন কথা বলতে, আমি সেগুলোকে তোমার শিশুসুলভ আচরণ ভেবে এড়িয়ে যেতাম। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে তোমাকে বোঝানো উচিত। এই জন্য আমি তোমার সাথে কঠোর হওয়ার বদলে বন্ধুত্ব বাড়িয়েছিলাম। যদি আমি তোমাকে কঠোরভাবে বোঝাতাম, তাহলে হয়তো তুমি রাগ করে আমার থেকে দূরে সরে যেতে এবং অন্যদের ফাঁদে পড়তে। ভাইয়ার কথা শুনে আমি ফুটে ফুটে কাঁদতে লাগলাম। তিনি আমাকে সান্ত্বনা দিলেন এবং বোঝালেন যে আমি কলেজে এমন মেয়েদের সাথে বন্ধুত্ব করব যারা পড়াশোনায় ভালো এবং ফালতু কথায় জড়ায় না। আমি ভাইয়াকে বললাম, আমি এখন শুধু আমার পড়াশোনায় মন দেব।
এমন ছেলে মেয়েদের খারাপ কাজে এখন একদম জড়াব না গে। বন্ধুরা, আজকের যুগে মা-বাবা প্রায়ই তাদের সন্তানদের সাথে সব কথা শেয়ার করার অনুমতি দেন না, যা এক ধরনের অবিচার।